প্রবল বৃষ্টিতে ভেসে গেল উত্তরাখণ্ডের চামোলির বেইলি ব্রিজ। চামোলির টামাক নালায় প্রবল জলের স্রোত, তাতে ভেসে গেল উত্তরাখণ্ডের চামোলির বেইলি ব্রিজ। এখনো খোঁজ নেই বর্ডার রোড অর্গানাইজেশনের গাড়ির এক চালকের। ये ब्रिज जाएगा, ब्रिज जाएगा, ब्रिज का साइड हो वो गाड़ी गई गाड़ी জমি দুর্নীতি মামলায় সিআইডির একাধিক দল আজ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে হাজির হন। তার মধ্যে একটি দল রয়েছে এই শালবনী ব্লকের কর্ণগড় গ্রাম পঞ্চায়েত অফিসে। ঠিক এই পঞ্চায়েত প্রধানের অফিসের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। প্রধানের সাথে কথা বলছেন সিআইডির প্রতিনিধিরা, এবং শুধুমাত্র প্রধান নয়, যে সমস্ত পঞ্চায়েত কর্মী রয়েছে তাদের সাথেও কথা বলেছেন এই সিআইডির প্রতিনিধিরা। তারা মূলত জানতে চাইছেন যে জমিগুলি যে সমস্ত নামে হাত ঘুরে বিক্রি হয়েছে তাদের অস্তিত্ব রয়েছে কিনা। না, নথি বলতে আমার এখানে সিআইডি আধিকারিকরা এসেছেন, তো আমাকে চাইলো যে এই ব্যক্তিগুলোকে চিনেন নাকি। আমি বলছি আমি তো সবাইকে তো চিনি না। টিম অনেকগুলোই রয়েছে যেখানে যেমন প্রয়োজন। আমি সিআইডি টিম, আমরা ভবানী ভবন থেকেই, আমি হেডকোয়ার্টার থেকে এসেছি। পরপর 4 দিনে প্রায় 34 ঘন্টা সিআইডি দফতরে কাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শনি ও রবিবার শালবনীতে জমি দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। এরপর সোমবার ডেবরায় চাকরি প্রতারণা মামলায় সিআইডির কাছে হাজিরা দিয়েছিলেন সুমিত রায়। আর মঙ্গলবার আরও একবার শালবনীতে জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। বুধবার ফের শালবনী মামলায় সুমিত রায়কে তলব করেছে সিআইডি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সৌমেন চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালীতলা থানার মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ 31 আগস্ট পর্যন্ত বাড়ালো কলকাতা হাইকোর্ট। সরকারি আইনজীবী রক্ষা কবচের বিরোধিতা করতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একসঙ্গে 10-15টির বেশি মামলায় রক্ষা কবচ দিয়েছিল আদালত। আর এখন আপনারা বলছেন যে এটা করা ঠিক নয়। ভোটে ভরাডুবির পর একের পর এক মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। মঙ্গলবার তার বিরুদ্ধে হওয়া যাবতীয় মামলায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সরকারি আইনজীবী রক্ষা কবচের বিরোধিতা করতেই বিচারপতি বলেন, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একসঙ্গে 10-15টির বেশি মামলায় রক্ষা কবচ দিয়েছিল আদালত। আর এখন আপনারা বলছেন যে এটা করা ঠিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালীতলা থানার মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ মঙ্গলবার 31 আগস্ট পর্যন্ত বাড়ালো কলকাতা হাইকোর্ট। ভোটে ভরাডুবির পর একের পর এক মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। শেষমেশ সোমবার চোখের চিকিৎসার জন্য শর্ত সাপেক্ষে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে 3 সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সব মামলায় রক্ষা কবচ চেয়ে আবেদন করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, 4 মের পর যে অভিযোগ দায়ের হয়েছে সেগুলির ক্ষেত্রে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। তদন্ত চলতেই পারে, পুলিশ রিপোর্ট পেশ করতে পারে, তাতে কোনো বাধা নেই। যখন ঘটনা ঘটেছিল সেই সময় অভিযোগ দায়ের হয়ে থাকলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের গ্রহণযোগ্যতা থাকতে পারত, কিন্তু এখন নেই। তখন বিজেপি নেতা অভিজিৎ দাস ববির তরফে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, 4 মের পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী। তিনি 25টি ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন। তদন্তে সহযোগিতা করবেন কিনা জানা নেই। তখন বিচারপতি জানতে চান, এখনও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন? অভিজিৎ দাস ববির তরফে আইনজীবী জানান, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। 18 জুলাই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের নির্দেশে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস ভাঙা শুরু হয়। পরে আদালত তাতে স্থগিতাদেশ দেয়। এদিন সেই প্রসঙ্গ তুলে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো এত প্রভাবশালী হন তাহলে কিভাবে তার আমতলার অফিস ভাঙা হয়? এত প্রভাবশালী ব্যক্তির অফিস তার এলাকাতেই কিভাবে ভাঙা সম্ভব হয়? বিচারপতি আরও বলেন,
ক্ষমতার পরিবর্তনের আগে এটা করা সম্ভব হতো? এখন তো পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত তারা গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন, তো সেই জন্য তারা সাংবিধানিক অধিকারকে বাঁচিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। এবং এটা তো বলাই বাহুল্য, আমরা বারবার বলেছি যে একজন সিটিজেন যিনি নাকি, তাও আবার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার সিটিজেন, যিনি ভারতবর্ষে কোনো জায়গায় গ্রেপ্তারি নেই, জেলে নেই, তিনি কোথায় কোন ডাক্তার দেখাবেন, কোন হসপিটালে তিনি চিকিৎসা করাবেন, সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তি স্বাধীনতা। ইনি সুপার ইনফ্লুয়েন্সিয়াল লোক, মেগা ইনফ্লুয়েন্সিয়াল লোক, এবং ইনি যদি বাইরে থাকেন, মানে যদি তাকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করা হয়, কোনো সাধারণ মানুষ এগিয়ে এসে যদি তিনি অত্যাচারিত নির্যাতিত হন ওনার দ্বারা, তাহলে এসে অভিযোগ দায়েরই করবেন না, অভিযোগ দায়ের করতে সাহসই পাবেন না। কাজেই এই তদন্তগুলো হওয়া উচিত। এরপরই বিচারপতি বলেন, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একসঙ্গে 10-15টির বেশি মামলায় রক্ষা কবচ দিয়েছিল আদালত, আর এখন আপনারা বলছেন যে এটা করা ঠিক নয়। কোর্ট বলেছেন যারা তদন্তকারী সংস্থা তারা নিশ্চয়ই নির্দিষ্ট জায়গায় গিয়ে আবেদন করবেন যদি তাদের মনে হয় যে এটা কোর্টের এই রায়ের সঙ্গে তারা সহমত নন, কিন্তু বাকি যেটা হবে সেটা হবে। আমরা কোর্টের কোনো আদালতের কোনো রায় নিয়ে আমরা কোনো মন্তির্যক ভালো মন্দ কোনো মন্তব্য করব না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আইনের শাসনে কোর্টের রায় আমরা বিশ্বাস রাখি। এটা আইন এবং কোর্টের ব্যাপার, আমি আলাদা করে কোনো মন্তব্য করব না। কিন্তু আমরা বারবার বলেছি যে এই ধরনের মামলাগুলির মেরিট নিয়ে আমরা কোনো কথা বলবো না, কারণ জানি না। বাট টাইমিং নিয়ে অবশ্যই কথা বলবো। যে হঠাৎ নির্বাচনী ফলের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, এই সময় হঠাৎ কোনো ব্যক্তিকে টার্গেট করে, সেটা বড় নেতা তিনি হতে পারেন, আবার পাড়ার তৃণমূল কর্মী বা নেতারা হতে পারেন, এই সময় যে মামলা মোকদ্দমা পুলিশি অভিযানের হিড়িক পড়ছে, এই টাইমিং বলে দিচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার ধারণা মহামান্য হাইকোর্টের বিচারপতি তিনিও এটা অনুভব করেছেন। 25শে অগস্ট এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। ট্রাইব্যুনালের গতি নিয়ে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। অ্যাপিল ট্রাইব্যুনালে কতগুলি মামলা নিষ্পত্তি হয়েছে এই প্রশ্ন করলে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলে, বর্তমানের মতো নিষ্পত্তির হার চলতে থাকলে পরবর্তী নির্বাচনের আগেও হয়তো সব কাজ শেষ হবে না। আপিল ট্রাইব্যুনালে কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে? কোনো ঘাটতি থাকলে মামলা নিষ্পত্তির পুরো কাঠামো পুনর্গঠন করা হবে। বর্তমানের মতো নিষ্পত্তির হার চলতে থাকলে পরবর্তী নির্বাচনের আগেও হয়তো সব কাজ শেষ হবে না। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর করা মামলায় ট্রাইব্যুনালের গতি নিয়ে এরকমই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শুধুমাত্র নির্বাচন কমিশনের এই উদাসীনতা, পক্ষপাতিত্ব এবং তাদের অকর্মণ্যতার জন্যে আজকে একটা লক্ষ লক্ষ বাংলার মানুষ, শুধু তারাই নয় তাদের ভবিষ্যৎ প্রজন্ম সমেত, আজকে তারা কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। পশ্চিমবঙ্গে এসআইআরে সব মিলিয়ে 90,83,345 জনের নাম বাদ পড়ে। এসআইআরে বাদ পড়া ভোটারদের আপিল শোনার জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 3 মাস হলো বিধানসভা ভোট মিটে গিয়েছে, নতুন সরকার তৈরি হয়ে গেছে, কিন্তু ট্রাইব্যুনালে আবেদন নিষ্পত্তির গতি নিয়ে শঙ্কিত সুপ্রিম কোর্ট। অধীর চৌধুরীর দায়ের করা মামলার শুনানি মঙ্গলবার হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। অধীর চৌধুরীর আইনজীবী সর্বোচ্চ আদালতে বলেন, যাদের আপিল ট্রাইব্যুনালে ঝুলে আছে তারা সরকারের সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের রেশন দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত মাত্র 1% মামলার নিষ্পত্তি হয়েছে, যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানতে চায় আপিল ট্রাইব্যুনালগুলো কতগুলো মামলার নিষ্পত্তি করেছে। এই প্রক্রিয়ায় ট্রাইব্যুনালগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই তাদের কার্যকারিতা খতিয়ে দেখা প্রয়োজন। কোনো ঘাটতি থাকলে মামলা নিষ্পত্তির পুরো কাঠামোটি পুনর্বিবেচনা এবং পুনর্গঠন করা হবে। সুপ্রিম কোর্ট ইঙ্গিতপূর্ণভাবে বলে, বর্তমানের মতো নিষ্পত্তি চলতে থাকলে পরবর্তী নির্বাচনের আগেও হয়তো সব কাজ শেষ হবে না। ট্রাইব্যুনালগুলো আমরাই তৈরি করেছি এবং এর ফলাফল দেখা প্রয়োজন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে নিষ্পত্তির সংখ্যার বিষয়টি পর্যালোচনা করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, কমিশনের কর্মকর্তারা এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করছেন। পরবর্তী শুনানির আগেই রিপোর্ট জমা দেওয়া হবে। তোমাদের দেরির জন্যে মানুষ রেশন পাবে না, ডোমিসাইল সার্টিফিকেট পাবে না, নিটে পরীক্ষা দেওয়ার ক্ষমতা নেই। অন্যান্য সুযোগ সুবিধা ছেড়ে দিন, পাসপোর্ট করার ক্ষমতা থাকবে না। ভারতবর্ষের আজকে যে নির্বাচন কমিশন অবস্থা, আমার মনে হয় তাকে ডিকমিশন করে আবার নতুন করে কিছু কমিশন করা উচিত। আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট। পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর এর কাজ হয়েছে খুব একটা মসৃণভাবে হয়নি,
সেখানেও বিডিও অফিস ভাঙচুর হয়েছে, রাস্তায় অবরোধ করা হয়েছে, এমনকি বিজেপি বিধায়কদের কাছ থেকে ফর্ম কেড়ে নিয়ে সেখানে আগুন লাগানো হয়েছে। তখন কিন্তু এরা রাস্তায় নেমে কেউ প্রতিবাদ করেনি। মামলার পরবর্তী শুনানি হবে 25শে আগস্ট। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। চাকরি দুর্নীতির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভে কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে রাঁচি। সোমবার যা চরম আকার নেয়। আর ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ঝাড়খণ্ডে 12 ঘন্টা বন্ধ পালন করল বিজেপি। রাঁচির ঘটনা নিয়ে সংসদে সুর চড়িয়েছে তারা, আর জানিয়ে মঙ্গলবার উত্তাল হয় সংসদ চত্বর। ঝাড়খণ্ড থেকে দিল্লি, রাঁচি রাস্তা থেকে সংসদ চত্বর। চাকরি দুর্নীতি ইস্যুতে মঙ্গলবার উত্তাল হলো দেশের দুই প্রান্ত। झारखंड के युवाओं के साथ न्याय हो, उनके जिस तरह से लाठियां मारी गई, उनके ऊपर अत्याचार किया गया, ये राहुल गांधी जी की सोच दिखती है। पहली बार मैंने देखा है कि सरकार के एमपी प्रदर्शन कर रहे हैं, तो इतना तो हमने मजबूर कर लिया इनको। अब आए स्टेटमेंट। চাকরি দুর্নীতির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভে বেশ কয়েকদিন ধরেই তেতে উঠেছে রাঁচি। সোমবার যা চরম আকার নেয়। দিল্লির যন্তর মন্তরের পর রাঁচিতেও জেন্সের বিধানসভা ঘেরাও অভিযান ঘিরে উত্তাল হয় পরিস্থিতি। কিন্তু যেখানে দিল্লির যন্তর মন্তরের নিট প্রতিবাদের জেরে দেশের শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হয়েছে, সেখানে জেএমএম কংগ্রেস জোটের হাতে থাকা ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্র যুবদের উপর চলেছে পুলিশের জলকামান, টিয়ার গ্যাস, লাঠি। যার প্রতিবাদে মঙ্গলবার ঝাড়খণ্ড জুড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দেয় বিজেপি। देखिए, सरकार सच्चाई को लाठी डंडों से छुपाना चाहती है। अरे बच्चे को तो एक ही मांग है कि सीबीआई जांच कराओ। जो दोषी होंगे पकड़े जाएंगे, जो दोषी नहीं होंगे वो छूट जाएंगे। फिर सरकार अपनी हट पर अड़ी हुई है कि बच्चों की सिंपल सी मांग को मानने के तैयार नहीं है और बच्चों की आवाज को लाठी डंडे से दबाना चाहती है। तो लाठी डंडे से किसी की आवाज नहीं दबती है, आवाज और स्प्रेड होगी। झारखंड में जो स्टूडेंट संघर्ष कर रहे हैं, अपने परीक्षा में हुए मैसिव करप्शन के बाद उन परीक्षाओं को रद्द करके री एग्ज़ाम की मांग को लेकर के, वहाँ पे जिस तरीके का वायलेंस हम लोगों ने देखा, स्टेट रिप्रेशन हम लोगों ने देखा, उसमें बहुत सारे आईसा के एक्टिविस्ट सदर अस्पताल में भर्ती हुए रात में, बहुत सारे लोगों को चोटें आई, कॉमन स्टूडेंट्स को, प्रोटेस्टर्स को चोटें आई। तो उन स्टूडेंट्स के संघर्ष में एक बार फिर सॉलिडारिटी और जो ये दमन झारखंड सरकार और पुलिस ने स्टूडेंट्स के ऊपर किया है, उसको एड्रेस करना भी अकाउंटेबिलिटी का एक हिस्सा है। দিল্লিতে আন্দোলনকারী ছাত্র যুবদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে বিগত কয়েকদিন ধরেই সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাব চেয়ে আসছে বিরোধীরা। এরই মধ্যে রাঁচির ঘটনায় পাল্টা সুর চড়াতে শুরু করেছে বিজেপিও। দুই শিবিরের দুই দাবি নিয়েই এদিন উত্তাল হয় সংসদ চত্বরও। চলল স্লোগান, পাল্টা স্লোগান, একেবারে সম্মুখ সমরে দুই পক্ষ। राहुल गांधी देश के सामने बोलते बाहर कुछ है और सदन में भागते हैं, इसीलिए एनडीए के सांसद ये उनसे मांग कर रहे हैं, भागो मत चर्चा। সংসদের মকদ্দারের সামনে এনডিএর তরফে যখন স্লোগান উঠল রাহুল গান্ধী ক্ষমা চান, অপর পক্ষ থেকে পাল্টা তোপাসে অমিত শাহ ক্ষমা চান। এরই মধ্যে যখন প্রিয়াঙ্কা গান্ধী সংসদে এসে পৌঁছন, তখন তার সামনেই ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান। राहुल जी ने झारखंड के আর দুদিন সংসদে অধিবেশন চলার কথা, জট কি আদৌ কাটবে? ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রবল বৃষ্টিতে ভেসে গেল উত্তরাখণ্ডের চামোলির বেইলি ব্রিজ। চামোলির টামাক নালায় প্রবল জলের স্রোত, তাতে ভেসে গেল উত্তরাখণ্ডের চামোলির বেইলি ব্রিজ। এখনো খোঁজ নেই বর্ডার রোড অর্গানাইজেশনের গাড়ির এক চালকের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।